শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা HTML এবং CSS এর সেশন 7 নিয়ে কথা বলবো। আজকের সেশনটা একটু কমপ্লিকেটেড এবং আজকের সেশনে আমরা মোর স্পেসিফিক রুল গুলো শিখবো CSS এর, এবং যেটা কিনা কোর অফ CSS। আর এই সেশনটা আমি আশা করি না যে আপনারা একবার দেখেই শিখে ফেলবেন। আমি আশা করি বা চাই যে আপনারা ভিডিওটা বারবার দেখে জিনিসটা শিখুন। সো আজকের টপিক, আজকে আমরা মোর স্পেসিফিক সিলেক্টর দেখবো, লেস দেন এন্ড স্পেস সাইনের ব্যবহার দেখব, এবং মোর স্পেসিফিক সিলেক্টরকে ওভাররাইড করা দেখব। সো আমরা মোর স্পেসিফিক সিলেক্টরের উপরে খুব বেশি জোর দিচ্ছি, কেননা জিনিসগুলো আপনি খুব তাড়াতাড়ি গুগল করে শিখতে পারবেন না, বাট বাকি অন্যান্য জিনিসগুলো আপনি চাইলেই গুগলে সার্চ করে শিখে নিতে পারেন। বাট এই জিনিসগুলো আপনাকে শিখতে একটু টাইম স্পেন্ড করতে হবে। এই জন্য আপনারা যাতে টাইমটা মিনিমাইজ করে নিয়ে আসতে পারি, এই জন্য আমরা এই জিনিসগুলোতে একটু বেশি জোর দিচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা কিনা আমরা এর আগের সেশনেও কথা বলেছি, সেটা হচ্ছে যে CSS সিলেক্টর ইকুয়ালস টু jQuery সিলেক্টর। সো এই মোর স্পেসিফিক সিলেক্টর গুলো শেখা হয়ে গেলে আপনাদের jQuery এর অনেক দূর শেখা হয়ে যাবে। সো এর আগের লেসনে আমরা দেখেছি যে কিভাবে একটা নেস্টেড এলিমেন্ট সিলেক্ট করে। সো নেস্টেড এলিমেন্ট সাধারণত ফার্স্ট এলিমেন্ট লেখার পরে স্পেস দিয়ে পরে যে এলিমেন্টটা লেখা হয় সেটাকে বোঝায় যে সিলেক্টর 2টা অ্যাকচুয়ালি নেস্টেড ইনসাইড সিলেক্টর 1। সো একটা এক্সাম্পল দেখি। আমি যদি এলআই আইটেম গুলো ফাইন্ড করতে চাই, সবগুলো এলআই আইটেম ফাইন্ড করতে চাই ইনসাইড আ ইউএল লিস্ট, আনঅর্ডার লিস্ট। সো আমরা ইউএল স্পেস এলআই বলতে পারি। তার মানে হচ্ছে যে একটা ইউএল লিস্টের ভিতরে যতগুলো এলআই আইটেম আছে সবগুলোকে সিলেক্ট করো। সো স্পেসটা খুবই সেন্সিটিভ সিএসএস এর ক্ষেত্রে, যখন আপনি কিনা সিলেক্টর লিখবেন তখন অ্যাকচুয়ালি। বাট ইনসাইড কার্লি ব্রেসেস স্পেসের তেমন কোনো ভ্যালু নেই। বাট কার্লি ব্রেসেস এর আগে আপনি যখন সিলেক্টর লিখছেন তখন একটা থেকে আরেকটা সিলেক্টরের মাঝখানে স্পেস খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। লেটস সে আমার বিলো HTML গুলো আছে এবং আমি লিখলাম div স্পেস ডট কালার হাইফেন চেঞ্জ। সো আমি কালার চেঞ্জ খুঁজতে যাচ্ছি, কালার চেঞ্জ ক্লাসটা খুঁজতে যাচ্ছি, যেটা কিনা একটা div এর আন্ডারে আছে। সো আমি ফার্স্ট HTML যেটা করবে, সরি ব্রাউজার যেটা করবে সেটা হচ্ছে যে আপনার ডিভটা চেক করবে। ডিভ পাওয়ার পরেই সে ডিভের ভিতরে চলে যাবে, যেহেতু আপনি স্পেস বলছেন তার মানে সে নেস্টেড এলিমেন্টকে খুঁজবে। সো ডিভের ভিতরে ফার্স্ট সে পাচ্ছে কালার চেঞ্জ। সো কালার চেঞ্জ ক্লাস আছে, সো এটা সিলেক্টেড। আচ্ছা, তারপর আবার সে আসলো, সে আরেকটা ডিভ এলিমেন্ট পেলো, সাথে হচ্ছে কালার চেঞ্জ ক্লাস, সো এটাও সিলেক্টেড। তারপর সে আবার সেকশনের ভিতরে গেল, সেকশনের ভিতরে কালার চেঞ্জ আছে নাই, সো এটা সিলেক্ট হবে না। H1 আরেকটা এলিমেন্ট আছে যার সাথে আবার একটা ক্লাস আছে কালার চেঞ্জ, সো এটাও সিলেক্টেড হবে। সো div স্পেস কালার চেঞ্জ মানে হচ্ছে যে ডিভের ভিতরে যতগুলো ক্লাস, যতগুলো এলিমেন্টের সাথে ক্লাস আছে কালার চেঞ্জ সবগুলোকে সিলেক্ট করো, সো এই সবগুলো সিলেক্ট হবে। আচ্ছা, সো আপনি যদি কোনো আইটেম এভাবে খুঁজতে চান যে একটা আমি ট্যাগ খুঁজছি যার সাথে অমুক একটা ক্লাস থাকবে, সেটা যদি করতে চান তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে ট্যাগ ডট ক্লাস নেম। অথবা যদি এক্সাম্পল দেই যে আপনি যদি এরকম একটা ক্লাস খুঁজতে চান যার সাথে কিনা ক্লাস আছে কালার চেঞ্জ, সো আপনি লিখতে পারেন যে div ডট কালার হাইফেন চেঞ্জ। এখন আমি এখানে ওটা বড় হাতে লিখেছি এবং সিটা ছোট হাতে লিখেছি, এটা বোঝানোর জন্য যে এটা কেস সেন্সিটিভ না, এটা আপনাকে মনে রাখতে হবে, বাট স্পেসটা ম্যাটার করে। সেম ভাবে আমি যদি আইডি খুঁজতে চাই, অর্থাৎ কোন ডিভ যার কিনা আইডি হবে কালার চেঞ্জ, আমি জাস্ট বলতে পারি div হ্যাশ কালার চেঞ্জ। সো আমরা আরেকটু এক্সাম্পল দেখি এটার। সো আমি যখন বলছি div ডট কালার চেঞ্জ, সো আমার যদি বিলো HTML থাকে, এবার সে div খুঁজছে, এর আগে আমি div এর ভিতরে খুঁজছিলাম, এবার সে শুধু div খুঁজছে যার কিনা সাথে ক্লাস আছে কালার চেঞ্জ। সো এখানে শুধুমাত্র একটা div আছে যার সাথে কিনা কালার আছে কালার চেঞ্জ, সো এটা সিলেক্টেড হবে। আচ্ছা, সো আমরা একটু কোডিং এ দেখি। আমি এখানে সেশন 7 এর index.html ফাইলে আছি। এটা সেশন 6 এর index.html ফাইলের মতোই, বাট এতে কিছু এক্সট্রা HTML অ্যাড করা হয়েছে। আপনি যদি এতদূর কন্টিনিউ করে আসেন তাহলে এটা তেমন কোনো কঠিন জিনিসই না। এখানে জাস্ট নেস্টেড কিছু এলিমেন্ট অ্যাড করা হয়েছে ইনসাইড আ div।
আর এটাকে যদি আমরা ব্রাউজার প্রিভিউ দেখি, ব্রাউজার প্রিভিউ অনেকটা এরকম আসবে। দ্যাটস সিম্পল। সো আমরা এখন ক্লাস সিলেক্ট করা দেখি। সো আমার কিন্তু এখানে ইউএল দুটো আছে, বাট এই দুটো ইউএল এর মধ্যে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে একটার সাথে ক্লাস আছে আর একটার সাথে কোনো ক্লাস নেই। সো আমি যদি কোনো ইউএল সিলেক্ট করতে চাই, আমি যদি ফার্স্ট বলি ইউএল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, সো আমি যদি রিফ্রেশ দেই দেখতে পাবেন যে দুটো ইউএলই সিলেক্ট হয়েছে। বাট আমি যদি এখন এই ইউএলটা সিলেক্ট করতে চাই স্পেসিফিক ভাবে, আমি সেটা বলতে পারি যে ইউএল ডট ক্লাস, ক্লাস নেম। সো ক্লাস নেম হচ্ছে UL-1। সো এটা বলার পরেই সে ফার্স্ট ইউএলটা সিলেক্ট করবে। অথবা এই জিনিসটা আমরা এভাবেও করতে পারতাম, যদি আপনি এর আগের সেশনটা দেখে থাকেন সুডো ক্লাস ব্যবহার করে ফার্স্ট চাইল্ড যদি ব্যবহার করি, তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্টটা সিলেক্ট হবে। যেহেতু ইউএল বলার সাথে সাথে সে দুটো ইউএল পাচ্ছে, তার মধ্যে থেকে ফার্স্ট ইউএলটা আমি সিলেক্ট করলাম। সো আমরা যেহেতু ক্লাসের ব্যবহার দেখছি, সো ক্লাসের সাথে স্টিক টু থাকি, ক্লাস বললাম। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল, যেটা কিনা আপনারা স্লাইডে দেখলেন একটু আগে, যে কিভাবে অ্যাকচুয়ালি ক্লাস দিয়ে আইটেম সিলেক্ট করা যায়। এখন যদি ক্লাস না বলে আমার যদি এখানে আইডি থাকতো, আমি যদি UL2 টাকে সিলেক্ট করতে চাই, আমি এখানে বলতে পারি আইডি UL-2। আমি যদি এখন রিফ্রেশ দেই, আপনারা দেখতে পাবেন যে সেকেন্ড ইউএলটা সিলেক্ট হয়েছে। সো এভাবে আপনি আইডি অথবা ক্লাস দিয়ে যে কোনো এলিমেন্ট স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে পারেন। এটা স্পেসিফিকেশনের ফার্স্ট পার্ট। আর নেক্সট আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে যদি কোনো ইউএল এর ভিতরে আমি যদি বলি ইউএল না, সরি, আমি যদি বলি ডিভ, সো আমরা সাপোজ এই ডিভটাকে সিলেক্ট করছি, বা এই যে কোনো ডিভ হতে পারে, ডিভের ভিতরে আমি বলছি যে কালার চেঞ্জ খুঁজে বের করো, কালার চেঞ্জ, আমি এটা বলি স্পেস ডট কালার চেঞ্জ, তার মানে ডিভ দেখো তার ভিতরে যদি কোনো এলিমেন্টের ক্লাস কালার চেঞ্জ হয় তাকে সিলেক্ট করো। আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো বলে তাদেরকে সিলেক্ট করি, সরি ইয়েলো। সো আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখতে পাবেন যে যার ক্লাস খালি কালার চেঞ্জ সেটা খালি সিলেক্ট হয়েছে, বাট বিকজ অন্য কারো ক্লাস কিন্তু কালার চেঞ্জ নেই, আমি এখানে সবগুলো ক্লাস একই সাথে দিয়ে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সো আমি যদি এখন এখানে আরেকটা এক্সাম্পল দেই যে ক্লাস 1 খোঁজো, আপনি দেখতে পাবেন যে যতগুলোতে ডট ক্লাস 1 আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো যতগুলোতে ক্লাস 1 আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। সো এভাবে সাধারণত আপনি নেস্টেড আইটেম খুঁজে বের করতে পারেন। এখন যদি আমি একটু স্পেসিফিক হতে চাই, আমি যদি আরেকটু স্পেসিফিক হতে চাই, লেটস সে আমি যদি বলি ডিভের ভিতরে div1, ডিভের ভিতরে ডিভ খোঁজো, যদি আমি সারি এটা বলি ডিভ, সো এটা একটা ডিভ। সো ডিভের ভিতরে সে যতগুলো ডিভ আছে সবগুলোকে সিলেক্ট করবে, যতগুলো ডিভ আছে। সো আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, দেখতে পাবেন যে যতগুলো শুধুমাত্র ডিভ ছিল সেগুলো সিলেক্ট হয়েছে। আর যেহেতু এটা আপার লেভেল ডিভ, এটা তো সিলেক্ট হবে না, আমরা এটা সিলেক্ট করতে বলিনি। আমি যদি খালি বলতাম ডিভ, তাহলে তো সবগুলো ডিভি সিলেক্ট হতো যতগুলো ডিভ আছে। সো দ্যাটস সিম্পল। আমরা তাহলে স্লাইডে চলে যাই। সো আমরা এতক্ষণ পর্যন্ত একটা ক্লাস সিলেক্ট করা দেখেছি। আমরা চাইলে একসাথে দুটো ক্লাসের নাম দিয়ে সিলেক্টরকে আরো স্পেসিফাই করতে পারি বা আরো স্পেসিফিক করতে পারি। যেহেতু এর আগের লেসনে অর্থাৎ সেশন 5-এ আপনারা দেখেছিলেন যে কিভাবে দুটো ক্লাস অ্যাপ্লাই করা যায়। আমি যদি আরেকবার একটু কোডে রিভিউ করি আপনাদের, আমার যদি একটা পি ট্যাগ থাকে আইটেম, এর মধ্যে যদি আমি দুটো ক্লাস লিখতে চাই, লেটস সে আন্ডারলাইন ইটালিক, দুটো ক্লাস বললাম। এখন এই দুটো ক্লাসই অ্যাকচুয়ালি আমরা স্লাইডে ক্লাস 1 এবং ক্লাস 2 বলে বোঝাচ্ছি। সো আপনি যদি এটাকে সিলেক্ট করতে চান, আপনি সিএসএস এ যেটা বলতে পারেন সেটা হচ্ছে পি বললে, তো এখানে যেহেতু একটাই পি আছে আমাদের, বাট আমি যদি বলি পি ডট আন্ডারলাইন ডট ইটালিক, তাহলেও এই আইটেমটাই সিলেক্ট হবে। বা পি যদি আমার দুটো থাকে, সাপোজ একটার সাথে আমার ইটালিক আছে আর একটার সাথে আমার আন্ডারলাইন আছে, যদি এরকম হয়, সো আমি ইটালিক এবং আন্ডারলাইন দুটো ক্লাসে যেটা আছে সেটাকে সিলেক্ট করতে চাই, সেটাই যদি হয় ব্যাকগ্রাউন্ড ডট ইয়েলো, আমি এখানে বলে দেই তাহলে জিনিসগুলো আরো বুঝতে সুবিধা হবে আমাদের।
p dot underline dot italic যেহেতু ক্লাস, সো একই সাথে থাকলে, একই এলিমেন্টের ভিতরে থাকলে আমরা ডট দিয়ে একই সাথে কোনো স্পেস না দিয়ে লিখে ফেলতে পারি। আর যদি একটা জিনিসের ভিতরে হয়, মানে নেস্টেড হয়, তখনই আমাদের স্পেস ব্যবহার করতে হবে। p dot underline। সো আমি যদি এখন ব্রাউজারে রিফ্রেশ দেই, আপনারা দেখবেন যে p dot underline dot italic সিলেক্ট হয়েছে, যেহেতু আমি সিএসএস এ স্পেসিফিক ভাবে বলে দিয়েছি p dot underline dot italic সিলেক্ট করো। আমি যদি বলতাম p dot underline খালি সিলেক্ট করো, তাহলে দুটো পি সিলেক্ট হতো। সো আমরা উপরের রুলটা অফ করে দেই, আমাদের কনফিউজ করছে কালারের সাথে। যদি খালি রিফ্রেশ দেই, দেখবেন পি দুটোই সিলেক্ট হয়েছে। যখন আমি আরেকটু স্পেসিফিক হচ্ছি, ইটালিক বলছি, সরি, তখন জাস্ট খালি ইটালিকটা সিলেক্ট হচ্ছে। সো এভাবে সাধারণত সিলেক্টর কাজ করে ক্লাসের ক্ষেত্রে। আমরা তাহলে স্লাইডে চলে যাই। সো এখানে আমি ধরে নিয়েছি আমার বিলো HTML টা আছে। সো এখানে আমি বলছি div dot class 1 dot class 2, তার মানে সে div খুঁজবে যার সাথে class 1 এবং class 2 আছে। সো আমি যদি ব্রাউজারের কথা চিন্তা করি, ব্রাউজার ফার্স্টে div এ আসছে এবং এসে দেখছে যে class 1 class 2 নেই, সো এসকেপ করে চলে যাচ্ছে। সো ফার্স্টেই বাদ চলে যাচ্ছে। দেন div পেলো, এখন ফার্স্ট থিং যে class 1 চেক হলো, ইয়েস আছে। ক্লাস 2 কি আছে? নেই, সো এটাও চলে গেল স্কেপ করে। সো সেকশন, এটা div না, সো ফার্স্ট এ বাদ। সো নেক্সট কি div? ইয়েস, ইটস div। সো এর কি ক্লাস 1 আছে? আছে। ক্লাস 2 কি আছে? আছে। সো এটা সিলেক্টেড। ওকে, সো আবার এটা আসলো, এখানে div, ইয়েস div। সো ক্লাস 1 আছে? নেই, বাদ। ক্লাস 1 আছে? আছে। ক্লাস 2 আছে? আছে। সো সিলেক্টেড। সো একটা জিনিস দেখতে পাচ্ছেন যে অর্ডার অ্যাকচুয়ালি ম্যাটার করে না, আমি আগে পরে যেভাবে লিখি অ্যাকচুয়ালি ম্যাটার করে না, দুইখানি। নেক্সট আবার ডিভে আসলাম, ক্লাস 1 আছে, ক্লাস 2 আছে, সো সিলেক্টেড। আচ্ছা, এখন যদি আমি বলি div স্পেস ক্লাস 1 ক্লাস 2, এর মানে হচ্ছে যে div ফার্স্টে খুঁজে বের করবে, এটা একটা div। সো এটা খুঁজে পেলো। সো এর ভিতরে সে চেক করবে যে যে কোনো এলিমেন্ট যার কিনা ক্লাস 1 এবং ক্লাস 2 ক্লাস আছে তাদের অ্যাট্রিবিউটে। সো কি ক্লাস 1 ক্লাস 2 আছে? নেই। ক্লাস 1 ক্লাস 2 আছে? নেই। ক্লাস 1 ক্লাস 2 আছে? নেই। ক্লাস 1 আছে, ক্লাস 2 আছে, সিলেক্টেড। ক্লাস 1 নেই, সো বাদ। ক্লাস 1 আছে, ক্লাস 2 আছে, সিলেক্টেড। ক্লাস 1 আছে, ক্লাস 2 আছে, সিলেক্টেড। আচ্ছা, সেম জিনিসটাকে আমরা এবার আরেকটু স্পেসিফিক ভাবে বলি, হচ্ছে div এর ভিতরে খুঁজে বের করো আরেকটা div যার কিনা ক্লাস 1 এবং ক্লাস 2 ক্লাসে আছে। ওকে, সো div, ফার্স্ট div, সো এর ভিতরে এখন সে খুঁজবে। সো কি div? না, div না, ফার্স্ট এবার div, ইয়েস। সো ক্লাস 1 আছে, ক্লাস 2 কি আছে? নাই, বাদ। সেকশন কি div? নো, সেকশন, বাদ। আচ্ছা, div, ইয়েস div। ক্লাস 1 আছে, আছে। ক্লাস 2 আছে, সো সিলেক্টেড। আচ্ছা, এবার তাহলে div, ওকে, अगेन div, ক্লাস 1 আছে, নাই, বাদ। এটা কি div? না, স্প্যান, সো বাদ। div, ইয়েস। ক্লাস 1 আছে, ইয়েস আছে। ক্লাস 2, ইয়েস আছে, সো সিলেক্টেড। সো এইভাবে সাধারণত সিএসএস মোর স্পেসিফিক রুল গুলো দিয়ে আইটেম সিলেক্ট করা হয়। সো এখন যদি আমার একটা h1 থাকে, আমি যদি h1 বলি div স্পেস h1 ডট ক্লাস 1 ক্লাস 2, সো এবার আপনারা মোটামুটি গেস করতে পারছেন যে আমার div এবং ফার্স্ট আমাকে h1 ফার্স্ট, যেটা আমি বলছি h1 ফার্স্ট চেক করতে হবে এবং তার সাথে আমাকে চেক করতে হবে ক্লাস 1 ক্লাস 2। সো আমি যদি একটা একটা করে যাই, আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কোনোটাই সিলেক্ট করার কথা না, বিকজ একটাও h1 না। লাস্টটা h1, বাট h1 এ আসার পর আমরা দুটো জিনিস চেক করব, ক্লাস 1 আছে, আছে। ক্লাস 2 আছে, সো ফাইন, সিলেক্টেড। সো অর্ডার ম্যাটার করে না এগেন। সো আপনি ইন্টারচেঞ্জ করতে পারেন, সেম ইফেক্ট পাবেন। সো আমরা এবার আরেকটু স্পেসিফিক ভাবে বলছি, h1 খোঁজো যার কিনা ক্লাস 1 ক্লাস 2 এবং আইডি h1-it। ওকে, সো সবগুলো যদি আপনি কম্পেয়ার করি h1 এর সাথে, সো ক্লাস 1 আছে,
class 2 আছে, id h1 - id আছে, সিলেক্টেড। ওকে, সো এবার যদি আমি আরো স্পেসিফিক ভাবে বলি, সো h1.class1 class2 হ্যাশ h1 - id, হ্যাশ বলা মানে হচ্ছে যে এটা আইডি তে খুঁজো, এবং থার্ড ব্র্যাকেট ইউজ করা মানে হচ্ছে যে এটা যে কোনো একটা অ্যাট্রিবিউটে খুঁজো যে নামটা এখানে লেখা। ওকে, সেটাই যদি হয় তাহলে এখানে আমি ফার্স্টেই h1 এর সাথে আমি কম্পেয়ার করতেছি, ক্লাস 1 আছে, ক্লাস 2 আছে, আইডি h1 - id ইয়েস ম্যাচ করছে, data-rel ইকুয়ালস এই ভ্যালু এক্সাক্ট জিনিসটা কি ম্যাচ করছে কিনা, ইয়েস ম্যাচ করছে, সো এটা সিলেক্টেড। এটা আরো স্পেসিফিক ভাবে বললাম, এবং এটাকে আরো স্পেসিফিক ভাবে বলা যায়, যেটা একটা সিম্পল এক্সাম্পল দেখি আমরা এখানে। সেটা হচ্ছে যে এখানে আমার একটা ডিভ আছে যার কিনা ক্লাস c2 cx id i2 ডাটা r1 ডাটা r2 r2 এন্ড সো অন। এই p ট্যাগটাকে সাপোজ আমি একদম পুরো স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে চাই, তাহলে আমি লিখতে পারি div dot class c2 dot cx so এই ক্লাস, দেন আবার বলছে i2 হচ্ছে আইডি, তারপর আমি আবার থার্ড ব্র্যাকেট দিয়ে বলছি হচ্ছে এর অ্যাট্রিবিউটস r1 এবং r2 এর ক্ষেত্রে আবার অ্যাট্রিবিউট ভ্যালু, দেন স্পেস দিচ্ছি। স্পেস দেওয়া মানে হচ্ছে যে নেস্টেড এলিমেন্ট, নেস্টেড এর ভিতরে কি আছে, div dot c1 with id of i1, তার ভেতরে div এর ভেতরে আবার এলিমেন্ট p, সো p এর সাথে আবার ক্লাস আছে হচ্ছে আন্ডারলাইন, রেড, ইটালিক, তারপর তার একটা আইডি আছে এক্সাম্পল। সো এইভাবে যে আমি সিলেক্ট করলাম এটাকে বলে ফুল স্পেসিফিকেশন পাথ। এটা হচ্ছে সবচেয়ে স্পেসিফিক, এর বাইরে আর যাওয়া পসিবলই না। এটা দিয়ে যখনই আমি কোনো রুল লিখবো সেটা অবশ্যই অ্যাপ্লাই হবে, সেটা আমি যেখানেই লিখি। যেহেতু আমরা ফার্স্টের দিকে এই কথা বলেছি যে মোর স্পেসিফিকটা অলওয়েজ উইন হয়, এবং মোর স্পেসিফিকের প্রায়োরিটি সবসময় বেশি। সো আমরা একটু এক্সাম্পল দেখতে পারি কোডে। আমি এখানে আমাদের আগের সেশনের রুলটা লিখে ফেলেছি। সো রুলটা হচ্ছে যে যদি আমাদের কোনো মোর স্পেসিফিক সিলেক্টর বা কোনো ক্লাস সিলেক্টর না থাকে, ইনহেরিটেড আইটেম হয়, সেক্ষেত্রে টপ টু বটম বা সেম টাইপের আইটেমের ক্ষেত্রে টপ টু বটম রুল অ্যাপ্লাই হয় সিএসএস এ। এবং যদি কোনো ক্লাস বা অ্যাট্রিবিউট দিয়ে হাইলাইট করা থাকে কোনো কিছু, সেটাও একটু স্পেসিফিক করা হলো, তা সেক্ষেত্রেও যেটা হবে যে ক্লাস বা অ্যাট্রিবিউটের প্রায়োরিটি একটু বেশি হবে এবং সেটাই স্থায়ী থাকবে। এবং ক্লাস বা অ্যাট্রিবিউটের সাথে যদি আইডির কোনোটা কম্পারিজন করা হয়, অর্থাৎ সেম টাইপের লেভেলে থাকে, তাহলে আইডির প্রায়োরিটি বেশি হবে এবং আইডিটাই থাকবে, আইডিতে যে রুলগুলো লেখা হবে সেটাই থাকবে। এবং তারপর হচ্ছে মোর স্পেসিফিক রুল। মোর স্পেসিফিক রুল যদি কোথাও লেখা থাকে সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে এবং সেটাই স্থায়ী থাকবে, সেটা চেঞ্জ হবে না। এবং কোথাও যদি ইনলাইন থাকে সেটা মাস্ট অ্যাপ্লাই হবে, এখানে আর কোনো আর্গুমেন্ট নেই। সো আমরা সিম্পলেস্ট ওয়েতে দেখি ফার্স্টে। ওকে, সো এখানে আমি এলআই এ এখন এক্সাম্পল গুলো দেখাবো। আমার এখানে এলআই, সো আমি ফার্স্টে বলি এলআই, সো সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার হলো ইয়েলো। এখন আমি যদি আবার নিচে বলি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, সো অ্যাকোয়াটাই স্থায়ী থাকবে যেহেতু টপ টু বটম রুল ফলো করতেছে। আমরা লিখে দিই টপ টু বটম, সেম এলিমেন্ট এর জন্য। সো অলওয়েজ টপ টু বটমই অ্যাপ্লাই হয় আনলেস আমরা যদি স্পেসিফিক করে না বলি। এখন যদি আমরা একটা স্পেসিফিক রোল বলি, সাপোজ স্পেসিফিক রোলটা আমি উপরে বলছি ইউএল স্পেস, সো আমি কালার বলছি সাপোজ ব্রাউন, দেখা যাবে যে আমার মোর স্পেসিফিকটাই অ্যাকচুয়ালি থাকবে, সো ব্রাউন। যেটা আমি বলছি ইউএল এর ভিতরে এলআই, সেটা আরেকটু বেশি স্পেসিফিক হলো। এখন যদি আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি ইউএল এর ভিতরে এলআই, বাট আমি এবার ক্লাসটা বলে দেই ডট ক্লাস, এটা আমার দুটার ক্ষেত্রেই অ্যাপ্লাই হওয়ার কথা, বাট যেহেতু এটা বেশি স্পেসিফিক এটাই স্থায়ী থাকবে। সো আমি ব্রাউজার রিফ্রেশ দেই, সো আমি কালারটা চেঞ্জ করে নিই, সাপোজ গ্রিন, সো এক্ষেত্রে গ্রিনটাই স্থায়ী থাকলো। যদিও আমরা এটাকেই বটমে লিখেছি যেটা কিনা সবগুলোকে সিলেক্ট করছে, বাট এটা যেহেতু মোর স্পেসিফিক এটাই উইন হচ্ছে বা এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকছে। আচ্ছা, তা আমি যদি জিনিসটাকে আরো স্পেসিফিক ভাবে বলি, আমার এখানে আরেকটা
এলাই আছে যার কিনা আমার ক্লাস, যেহেতু আমি কিন্তু রুলটাকে ব্রেক করে লিখছি, রুলটা হচ্ছে টপ টু বটম, বাট আমি বটম থেকে উপরের দিকে লিখছি, বাট তারপরেও আমার রুলগুলো স্থায়ী থাকছে, যেহেতু আমাদের এই রুলটা ফলো করছে যে মোর স্পেসিফিক এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। ওকে, সো আমি এখানে ক্লাস পাচ্ছি ডট ক্লাস, আমি ক্লাস কালার বললাম গোল্ড, রিফ্রেশ দেই, দেখতে পাবেন যে সেম জিনিসটা, জাস্ট মাঝখানে জিনিসটা যেটার সাথে সেই ক্লাসটা আছে সেটার কালারটা আমার গোল্ড হয়ে গেল। বাট আমি যদি এবার সেম জিনিসটাকে এভাবে লিখতাম, লেস স্পেসিফিক ভাবে লিখতাম, যে li ডট আইটেম হাইফেন ক্লাস, সো এই জিনিসটা লেস স্পেসিফিক এটার চেয়ে, এবং এটা অ্যাপ্লাই হবে না, ব্যাকগ্রাউন্ড রেড হবে না, এটাই স্পেসিফাইড থাকবে এবং এটার প্রায়োরিটি বেশি এবং এটাই থাকবে, স্থায়ী থাকবে। সো আমরা যদি ব্রাউজার রিফ্রেশ দিয়ে দেখি, দেখবো যেরকম ছিল অ্যাকচুয়ালি সেরকমই আছে। সো এটা যদি আমি অ্যাকচুয়ালি টপ টু বটম ফলো করানোর জন্য আমি যদি নিচে লিখি, তারপরেও দেখা যাবে এটা অ্যাপ্লাই হবে না, বিকজ এটা মোর স্পেসিফিক দেন দিস ওয়ান। আচ্ছা, এবার আমি যদি চাই আরো স্পেসিফিক রুল লিখে আরো স্পেসিফাই করতে জিনিসটা, আমি সেটাও পারবো। সো আমি যদি লিখি আইডি, আমি সাপোজ এবার কালার বলছি অন্য আরেকটা, সো আমি যখন রিফ্রেশ দিলাম এটাই আমার স্থায়ী থাকলো। সো আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, ডাটা রেল অর্থাৎ অ্যাট্রিবিউট দিয়ে যদি এবার আমি স্পেসিফাই করি, সেটাও আমি করতে পারবো। আমি সাপোজ বলছি এবার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আমি আরো উপরে নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। আমি সাপোজ টেক্সট কালারকে হোয়াইট করে দেই, কালার হোয়াইট, সো এটাই স্পেসিফিক থাকছে। আমি যদি এবার ফুল স্পেসিফিকেশন পাথ ইউজ করি, সেটাকে কেউই ওভাররাইড করতে পারবে না। ফুল স্পেসিফিকেশন পাথ লেখার পরে আমাকে অফকোর্স টপ টু বটম রুলে যেতে হবে। আমি যদি পরে আবার জিনিসটা লিখে যদি আমি আবার রুল চেঞ্জ করতে চাই, সো বডি, সো বডির ভিতরে আছে ইউএল এর আছে ক্লাস 1, ওকে, তার ভিতরে আছে হচ্ছে এলআই, যার ক্লাস আইটেম ক্লাস, এবং যার আইডি এবং অ্যাট্রিবিউট অমুক। ওকে, সো এখন যদি আমি বলি সাপোজ রেড, এটা স্থায়ী থাকবে, রেড না বলে অন্য একটা কালার বলতে পারি, সো রয়্যাল ব্লু। সো ইয়েস, এখন যদি আমি আবার এর উপরে আমি আর স্পেসিফাই করতে পারবো না। আমি যদি স্পেসিফাই করতে চাই অবশ্য পারবো, যেহেতু আমাদের এখানে ডিভ আছে, ডিভটাকে যদি আমি স্পেসিফাই করতে চাই তাহলে আমি আরো পারবো, বাট এলআই কে আমরা আর স্পেসিফাই করতে পারবো না। এটাই হচ্ছে এর ফুল স্পেসিফিকেশন পার্ট। এখন আমি যদি এটাকে আবার উপরে নিচে করে লিখি, সাপোজ এটাকে যদি রেড লিখি বা এটাকে যদি রয়্যাল ব্লু লিখি, তো এই দুটোর মধ্যে আমার রয়্যাল ব্লুই উইন হবে, বিকজ মোর স্পেসিফিক এর মধ্যে এটা আমার টপ টু বটম চলে যাচ্ছে, তখন টপ টু বটম রুলটা অ্যাপ্লাই হবে, টপ টু বটম, and this one will win. So আমি যদি রিফ্রেশ দেই, রয়্যাল ব্লুটাই থাকবে, আমার রেডটা হলো না। বাট আমি যদি রয়্যাল ব্লুটাকে উপরে নিয়ে যাই, সেম জিনিস, যেহেতু রেডটা উইন হলো। সো এভাবে সাধারণত আপনারা টপ টু বটম রুল অ্যাপ্লাই করতে পারেন এবং মোর স্পেসিফিক এবং ফুল স্পেসিফিকেশন পাথ ইউজ করতে পারেন, যেটার উপরে আর স্পেসিফিকেশন যাওয়া পসিবল না। সো আমরা স্লাইডে চলে যাই। সো আমরা ফুল স্পেসিফিকেশন পাথ দিয়ে এটা সিলেক্ট করা দেখলাম, এবং এটা আমাদের প্রিভিয়াস প্রায়োরিটি রুলস, আপনারা রিভিউ করে নিতে পারেন। সো আমার একটা কোয়েশ্চেন আছে যেটা কিনা স্পেসিফিকেশন পাথ দেওয়া আছে, এটা থেকে আপনি HTML জেনারেট করতে পারেন এবং HTML জেনারেট করে আমাকে মেইল করতে পারেন, আমি সেটা চেক করে দেব। আমরা স্পেস দিয়ে এতক্ষণ পর্যন্ত নেস্টিং এলিমেন্ট খুঁজে বের করা দেখেছি। নেস্টিং এলিমেন্ট গুলো আবার লেস দেন সাইন দিয়েও খুঁজে বের করা যায়। সো সিলেক্টর স্পেস সিলেক্টর 2 এর মানে হচ্ছে সিলেক্টর 2 খুঁজবে আন্ডার সিলেক্টর 1, এবং লেস দেন সাইন দিয়েও সেম নেস্টিং এলিমেন্টটা খুঁজে বের করা যায়, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। সো ডিফারেন্সটা হচ্ছে যে লেস দেন সাইন ইউজ করলে সে নেস্টেড এলিমেন্ট খুঁজবে ঠিকই, বাট অনলি ইমিডিয়েটলি নেস্টেড খুঁজবে,
বাট একটার ভিতরে যদি আবার থাকে সেটা খুঁজবে না। সো এটা না বলে আরেকটু এক্সাম্পল দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। সো আমার এখানে একটা এক্সাম্পল আছে যেটাতে কিনা আমি স্পেস div স্পেস ডট কালার চেঞ্জ খুঁজছি। সো div এর ভিতরে আমার কালার চেঞ্জ এটা আছে সিলেক্টেড, এটা আছে সিলেক্টেড। এখানে আমার একটা সেকশন আছে এবং সেকশনের ভিতরে আমার আবার আছে, সেকশনটা কিন্তু অন্য ক্লাসের, মানে অন্য ক্লাস আছে, এটা কিন্তু ম্যাচ করছে না। সো এটার ভিতরে আমার আবার আইটেম আছে কালার চেঞ্জ। সো আমি যদি স্পেস দেই অ্যাকচুয়ালি সবগুলো জিনিস সিলেক্ট হবে স্পেস দিয়ে যদি বলি। বাট ইন কেস আমি যদি লেস দেন সাইনটা ইউজ করে নেস্টেড আইটেম খুঁজতে যাই, আমার শুধুমাত্র ইমিডিয়েট আইটেম গুলো সিলেক্ট হবে, অর্থাৎ এই দিস পোর্শন। এখানে আমার সেকশনটা যেহেতু অন্য আইটেম, এটার পরে আমার লিঙ্কেজটা ব্রেক হবে, যেহেতু এটার ভিতরে আবার নেস্টেড, সো এটা ইমিডিয়েটলি নেস্টেড না, সো এটা আমার সিলেক্টেড হবে না। বাট ইন কেস আমি যদি div স্পেস ডট কালার চেঞ্জ দিতাম তাহলে আমার এটাও সিলেক্ট হতো, এটাও সিলেক্ট হতো। আর মোস্ট অফ দ্য টাইম আমরা স্পেসই ইউজ করি, আমরা আসলে লেস দেন সাইন ইউজ করি না, বাট বিকজ লেস দেন সাইনটা ইন্টারনেট এক্সপ্লোরারের অনেক ভার্সনে সাপোর্ট করে না। বাট আমাদের পারপাস সার্ভ করার জন্য সবসময় স্পেসটাই সার্ভ করে, কোনো সমস্যা হয় না। বাট আপনি যদি কোনোটা স্পেসিফিক ভাবে উল্লেখ করতে চান সেক্ষেত্রে আপনি লেস দেন সাইন ইউজ করতে পারেন। সো এবার আমরা দেখবো ইম্পর্টেন্ট ট্যাগের ব্যবহার। সো আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখেছি মোর স্পেসিফিক রুল, যেটা কি কিনা অন্য কোনোভাবে আমরা ওভাররাইড করতে পারছিলাম না, বাট মোর স্পেসিফিক রুলকে ওভাররাইড করা যায় ইম্পর্টেন্ট কিওয়ার্ড দিয়ে। সো আমরা একটু এক্সাম্পল দেখি আইডিইতে। আমি এখানে আমার সিএসএস ফাইলে আছি। সো আগের এক্সাম্পল পর্যন্ত আপনাদের যদি এক্সাম্পল গুলো ক্লিয়ার হয়ে থাকে, আপনারা জানেন যে এখানে আমাদের এটাই উইন হয়েছে, যেহেতু এটা আবার টপ টু বটমে ছিল, আমরা লাস্ট আবার এটাকে উপরে নিয়ে গিয়েছিলাম। সো এটাকে আবার নিচে নিয়ে আসি আপাততর জন্য। আমি যদি এখন রিফ্রেশ দেই আপনারা দেখতে পাবেন যে এটা রয়্যাল ব্লু হয়ে আছে, অর্থাৎ এখানে যেহেতু দুটো জিনিস সেম, টপ টু বটম রুল অ্যাপ্লাই হচ্ছে। বাট এখন সামহাউ আমি এখানে যে li ডট আইটেম হাইফেন ক্লাসে যে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি সাপোজ ওভাররাইড করতে যাচ্ছি এবং আমি খুঁজে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি কোন রুলটা আমার ওভাররাইড করছে, আমি সামহাউ খুঁজে পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি খুঁজে বের করার রুল আছে, ইজি ওয়ে, সেটা হচ্ছে যে আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করুন, তাহলে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কোনখান থেকে রুলটা আসছে। আপনি অ্যাকচুয়ালি আপনার স্টাইল শিটের লাইন নাম্বার পর্যন্ত দেখতে পারবেন এখান থেকে। সো 57, সো আপনি যদি 57 নাম্বার লাইনে যান বুঝতে পারবেন যে এখান থেকে রুলটা অ্যাপ্লাই হচ্ছে, এই সিলেক্টরের রুলটা অ্যাপ্লাই হচ্ছে। সো এখানে এসে আপনি মডিফাই করতে পারেন, দ্যাটস ফাইন। বাট সামহাউ আমি নিচের কোনো রুলকে ওভাররাইড করতে যাচ্ছি মোর স্পেসিফিক সিলেক্টরটাকে, তাহলে এটা করার জন্য আমি যেটা করতে পারি যে এরকম ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এটা ইউজ করার পরে যেটা হবে যে রুলগুলো, এখানে যদি আমার 10টা রুল থাকে সাপোজ কালার, বাট এটা কিন্তু অ্যাপ্লাই হবে না, এখানে আমি ইম্পর্টেন্ট বলছি না। সো আমি যদি এখন রিফ্রেশ দেই, এই ব্লু কালার, লাইট ব্লু কালারটা আমার রেড এর রয়্যাল ব্লুর উপরে রিপ্লেস হবে। কিন্তু আমি যদি এখন সাপোজ কালারটাও, টেক্সট কালারটাও ব্ল্যাক করতে চাই, সেটাতেও আমি তাহলে ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটটা দিয়ে দিব, তাহলে আমার টেক্সট কালারটাও ব্লু হয়ে গেল। সো এভাবে আপনি ইম্পর্টেন্ট কিওয়ার্ড ইউজ করে যে কোনো মোর স্পেসিফিক রুলকে ওভাররাইড করতে পারেন। কিন্তু আপনার ওভাররাইড যদি দুটোই সেম থাকে, সো যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ওভাররাইড যদি দুটোই সেম থাকে, লেটস সে রেড এন্ড হোয়াইট, এরকম যদি হয় সেক্ষেত্রে টপ টু বটমে চলে যাবে। যদি আপনার ওভাররাইড মানে ইম্পর্টেন্ট দুইটাই সেম থাকে সেক্ষেত্রে সে আবার তখন টপ টু বটম রুল ফলো করবে এবং নিচে যেটা লিখবেন সেটাই সে অ্যাপ্লাই করবে। সো এখানে দুটো এক্সাম্পল আছে। এটা হচ্ছে আমার মোর স্পেসিফিক বা ফুল স্পেসিফিকেশন পাথ, যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আছে অ্যাকোয়া, যেটাকে আমি রেড দিয়ে রিপ্লেস করলাম, ইম্পর্টেন্ট দিয়ে ওভাররাইড করে দিলাম, যেহেতু এখানে টপ টু বটম রুলটা ফলো করবে না বিকজ এটা ফুল স্পেসিফিকেশন পাথ, এটা মোর পাওয়ারফুল এবং এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আলিমুল করিম, আমাকে মেইল করতে পারেন alim@developers-organism.com. Thank you for watching. I work for Developers Organism. You can find us fb.com/developersorganism, developers-organism.com, or mail us info@developers-organism.com. Thank you.